ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা ডাব্লিউএপি সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সামিনেশন দিতে চলেছো, দেখো যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা কেমন হবে বা কোথা থেকে কোশ্চেন আসবে, কি ধরনের কোশ্চেন আসবে, সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমরা ডিসকাস করবো। এখান থেকে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো দেখো, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, বা যারা দেখেছো তো এর পারিপার্শ্বিক কি কোশ্চেন হতে পারে বা কোন জায়গাগুলো থেকে হতে পারে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে দেখে নাও, অবশ্যই তোমাদের হেল্প হবে। তো দেখো যে 1 নম্বর কোশ্চেন, প্রথম কোশ্চেন কি ছিল যে প্যালিওন্টোলজি হচ্ছে নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন। এখানে আছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম, আগ্নেয়গিরি, বায়ুমণ্ডল, শিলা। তো এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। তার মানে এখানে বুঝতে পারছি যে কোন বিদ্যা বা কোন অধ্যয়ন কিছুর সঙ্গে জড়িত, তার উপরে একটা কোশ্চেন আসতে পারে। যেমন কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি, তারপরে হৃৎপিণ্ড সংক্রান্ত যেমন বলা হয় কার্ডিওলজি, এরকম বিভিন্ন আছে। তো এই সব জিনিসগুলো তাহলে তোমাদেরকে দেখে নিতে হবে। তারপরে দেখো আছে যে নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে। এখানে হচ্ছে স্থির নীতি, আপেক্ষিকতার মূলনীতি, কার্যকারিতা নীতি, জড়তার মূলনীতি। নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে জড়তার নীতি, অর্থাৎ স্থিতিজাড্য বা গতিজাড্য। ওই যে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে পরে কি হয়, তারপরে স্থির বাস থেকে চলতে শুরু করলে কি হয়, এইসব জিনিসগুলো যেগুলো আছে সেটা জড়তার মূলনীতি। বা এখান থেকে একটা বলে দিই যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। অর্থাৎ বলের সংজ্ঞা কাকে বলে, যে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় তাকে বল বলা হয়। তো এই সংক্রান্ত দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আছে সেকেন্ড লটা কি হচ্ছে এফ সমান এম এ। তার মানে এখানে কি হচ্ছে বলের পরিমাপ করা হচ্ছে। বলের পরিমাপ প্লাস নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি বলা হয়, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো এখান থেকে আরেকটা কি হয়, ভরবেগের ধারণা পাওয়া যায়। তাহলে নিউটনের সেকেন্ড ল যদি বলা হয় তাহলে কিন্তু হবে বলের পরিমাপ। বলের পরিমাপটা আমরা কিভাবে নির্ণয় করবো এবং ভরবেগটা কিভাবে নির্ণয় করব। তো এইরকম ব্যাপার। বা নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে আসতে পারে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আসতে পারে, সরণ, দ্রুতি, ত্বরণ, গতিবেগ, এই যে ব্যাপারগুলো আছে, লিনিয়ার মোশন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নেবে, নিউটনের বা বিভিন্ন গতিসূত্রের চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু আবারও কোশ্চেন আসতে পারে। এবার দেখো পরের কোশ্চেন আছে, হিস্ট্রি থেকে কোশ্চেন আছে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, এটা হচ্ছে 13ই এপ্রিল 1919 সাল। এই প্রসঙ্গে বলে দিই 1914 সালে হয়, মানে এই তারিখটা আমি বলছি না। 1914 সালে তোমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ 1935-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1905-এ, বঙ্গভঙ্গ হয়েছিল। আর তারপরে দেখো পরের কোশ্চেন 4 নম্বর, এটা আছে তোমার ইন্ডিয়ান পলিটি থেকে, যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন যে রাজ্যসভার দ্বারা, সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, লোকসভা দ্বারা, সংসদের দ্বারা। তো রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের দ্বারা কিন্তু হয় না, এখানে কি হয়, সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, মানে জনগণের ভোটেই হয়, কিন্তু পরোক্ষভাবে কিন্তু নির্বাচিত হন। তো ইন্ডিয়ান পলিটি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার মধ্যেও হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে লোকসভা, তারপরে রাজ্যসভা, তারপরে যে ফান্ডামেন্টাল বিভিন্ন রাইট আছে, মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য যেগুলো আছে, কোন ধারায় কি পড়ছে, সেই সাথে হচ্ছে মানি বিল, তারপরে যে ইলেকশন কমিশন, এই পয়েন্টগুলোকে বেশি করে গুরুত্ব দিতে হবে। লোকসভা রাজ্যসভার সদস্যদের বয়স কত হয়, কত বছর পর্যন্ত তারা পদে বহাল থাকতে পারেন, তবে সুপ্রিম কোর্টের বিচারপতি, বর্তমান বিচারপতি কে আছেন, অ্যাটর্নি জেনারেল, এই সবগুলো মেন টপিক গুলো করলেই হবে। খুব একটা বেশি আর্টিকেল মুখস্থ করার দরকার নেই, ওইগুলো সব ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে পড়ে। তারপর দেখা যাচ্ছে বীরবলের আসল নাম কি, এটা একটা ট্র্যাডিশনাল জিকে বলতে পারো। মহেশ দাস, শ্যাম দাস, ভগবান দাস, রামদাস। তো বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। তারপরে দেখো এটা একটা ফিজিক্সের কোশ্চেনই বলতে পারো, বা কেমিস্ট্রিও বলতে পারো, ফিজিক্যাল সায়েন্স থেকে, যে হীরা শক্ত হওয়ার কারণ। এটি কার্বনের সমন্বয়ে গঠিত, সমস্ত 4টি কোভ্যালেন্স, অর্থাৎ হীরা ডায়মন্ডটা কি হয়, যে সমস্ত 4টি কোভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা গঠিত থাকে, সেই জন্য শক্ত হয়, এটা হচ্ছে কারণ। তারপর দেখো যে 7 নম্বর আছে, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন। 0 আওয়ারটা দেখো, 0 আওয়ারটা 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের সময়কাল। এটা কি হয়, 12টা থেকে, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়টাকে বলা হয়। যখন দেখো যে আইনি কার্যসভা যেটা, সেটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। তোমার প্রথমে যখন শুরু হয়, অর্থাৎ সকালের দিকে যেটা শুরু হয় প্রশ্নোত্তর পর্ব,
ঠিক আছে, তখন তোমার কি হয়, বেসরকারি দিয়ে শুরু হয়, বেসরকারি দিয়ে শুরু হয়, তারপরে শেষে যেটা মধ্যাহ্ন ভোজনের পরে সরকারি আলোচনা দিয়ে শুরু হয়। তো এই সময়কালটা থাকে 60 মিনিট, মানে বিরত থাকে 1 ঘন্টা। নাম্বার 8 আছে, কি আছে দেখো, যে ভারত তার জিডিপির এর সর্বাধিক অংশ লাভ করে নির্মাণ ক্ষেত্র, সেবা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র। তো এটা সঠিক হবে কি, সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্র অর্থাৎ এই পর্যায়ের মধ্যে কোনগুলো পড়ছে, সেবা ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বাণিজ্য, হোটেল, যোগাযোগ, রিয়েল এস্টেট, এই তারপরে যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই সমস্ত পড়ছে। মানে এখানে প্রায় 54% জিডিপিতে মানে সর্বাধিক লাভ করে। আর যেটা কৃষি ক্ষেত্র আছে, দেখা যায় কৃষি ক্ষেত্রের ক্ষেত্রে প্রায় 18% বা 17.7% কৃষি ক্ষেত্রের ক্ষেত্রে এই অবদান থাকে। আর নির্মাণ ক্ষেত্র মোটামুটি 7.5% অবদান থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, কৃষি ক্ষেত্রের ক্ষেত্রে মনে রাখবে। আর একটা হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রি, শিল্পের ক্ষেত্রে মোটামুটি 22% মতো আছে। তো এই কোশ্চেন গুলো পারিপার্শ্বিক দেখে রাখবে, সেই সাথে ইকোনমিক্স এর পার্টটা দেখে রাখবে, এবং যে 2000 লাস্ট যে সেন্সাস, 2011 যে সেন্সাস জনগণনা হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী তার ডেটাটা মুখস্থ করবে, স্ট্যাটিস্টিকটা। তারপর দেখো লাইফ সায়েন্স এর একটা কোশ্চেন আছে, যে প্রাকৃতিক নির্বাচন আইন যার সাথে যুক্ত। তো প্রাকৃতিক নির্বাচন দেখো ডারউইনের সঙ্গে যুক্ত। এই প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ আরো কি বলে, মানে ডারউইন আরো কি বলেছিলেন, যে অস্তিত্বের জন্য সংগ্রাম, বা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তারপরে প্রাকৃতিক নির্বাচনকেও আবার কি বলা হয়, উদ্বর্তনের যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। যে যারা যোগ্য ব্যক্তি হয় তারাই মানে সিলেকশন পায় আর কি, ন্যাচারাল সিলেকশন। তাই যোগ্যতমের উদ্বর্তন বা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, এই সবগুলো সব প্রাকৃতিক নির্বাচনবাদ বা হচ্ছে ডারউইনের মতবাদ। আর মেন্ডেল যেটা আছে, দেখো যে মেন্ডেল হচ্ছে বংশগতির জনক, ডাল্টন হচ্ছে পরমাণুবাদের জনক, ডাল্টন হচ্ছে পরমাণুবাদের জনক, আর মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। আর এই মেন্ডেল সংক্রান্ত আর একটা যেটা আছে, মেন্ডেলিভ হচ্ছে রসায়নের জনক। রসায়ন বলতে অর্থাৎ পিরিয়ডিক টেবিল বা হচ্ছে পর্যায় সারণীর জনক। তো এই প্রসঙ্গে ইলেকট্রন, প্রোটন কি কারা আবিষ্কার করে, এক্স রশ্মি কারা আবিষ্কার করে, এসবগুলো একটু সেজন্য দেখে নেবে। নাম্বার 10 কি আছে, দেখো যে নিম্নলিখিত কোন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন। অর্থাৎ ডায়াবেটিস বা যেটাকে বলা হয় মেলিটাস, পুরো নামটা ডায়াবেটিস মেলিটাস, বা যেটার বাংলা বলা হয় যে মধুমেহ। এখানে কি হয়, যে আমাদের দেহের যেটা গ্লুকোজের মাত্রা থাকে 80 থেকে 120 মিলিগ্রাম প্রতি ml রক্তে থাকে। অর্থাৎ প্রতি ml রক্তে স্বাভাবিক মাত্রাটা 80 থেকে 120 মিলিগ্রাম থাকে। ইনসুলিন যদি কম খরিত হয়, ইনসুলিনের কম খরণের ফলে এই গ্লুকোজের মাত্রাটা কি হয়, বেড়ে যায়। অর্থাৎ মোটামুটি কারো যদি 150 যদি ক্রস করে যায়, mg/ml যদি হয়ে যায় প্রতি ml রক্তে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন সমস্যায় ঘন ঘন পেশাব হয় এবং অন্যান্য দেহের শারীরিক প্রবলেম শুরু হয়। সেই অসুখটাকে বলা হয় ডায়াবেটিস মানে মেলিটাস বা হচ্ছে মধুমেহ রোগ। এই সংক্রান্ত আরেকটা বলে দিই, দেখো যে ইনসুলিনের বিপরীতে কাজ করে হচ্ছে গ্লুকাগন। অর্থাৎ গ্লুকাগনের কাজটাই হচ্ছে কি, যে গ্লুকোজ উৎপাদন করে, আর ইনসুলিনটা কি করে, ওটা স্টেবিলাইজ করে, অর্থাৎ ওটা কন্ট্রোলে রাখে, মানে গ্লুকোজের মাত্রাটাকে। তো হরমোনের চ্যাপ্টারটা এই জন্য খুব ভালো করে রাখবে। আর বাকি যেগুলো আছে, দেখো যে পেনিসিলিন, স্টেপ্টোমাইসিন, স্টেরয়েড, এই সবগুলো সব অ্যান্টিবায়োটিক ওষুধ। দেখো যে গোবর গ্যাসের প্রধান উপাদান কি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ইথেন, হাইড্রোজেন। তো প্রধান উপাদান হচ্ছে মিথেন মোটামুটি 55% থাকে। সেই সাথে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড থাকে, খুব অল্প পরিমাণে থাকে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা মোটামুটি 2.5%। তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা 2.5%, আর হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে তোমার ওই 7.4 বা 7.5% মতো। এই প্রসঙ্গে আর একটা বলে দিই, যে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর প্রধান উপাদান হচ্ছে কি, বিউটেন। তারপরে ওয়াটার গ্যাস যেটাকে বলা হয় CO+H2, এর যে মিশ্রণ সেটাকে ওয়াটার গ্যাস বলা হয়। তাহলে এই জায়গাগুলো এলপিজি বা সিএনজি, তারপর এর মধ্যে কি থাকে না থাকে, তারপর রেকটিফাইড স্পিরিট,
বা ডিনেচার স্পিরিট, এইগুলো থেকে তাহলে তোমাকে কোশ্চেন আসতে পারে। তার মানে কেমিস্ট্রির যে বিভিন্ন প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আছে, দ্রব্যগুলো আছে, তাদের ডিটেলস গুলো একটু জেনে রাখবে সেই জন্য। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন কি ছিল, যে লেটার্স ফ্রম এ ফাদার্স টু ডটার্স বইটি লিখেছিলেন কে? এটা মহাত্মা গান্ধী লিখেছিলেন তার কন্যাকে, তার মেয়েকে লিখেছিলেন। মহাত্মা গান্ধী যখন সরি, মহাত্মা গান্ধী না, জওহরলাল নেহরু লিখেছিলেন তার মেয়েকে। জওহরলাল নেহরু যখন এলাহাবাদে থাকতেন, এলাহাবাদ থেকে তার মেয়ে ছিলেন মুসৌরিতে, উত্তরাখণ্ড মুসৌরিতে, সেইখান থেকে এলাহাবাদ থেকে মুসৌরিতে এই লেটারগুলো লিখেছিলেন। এবং পরবর্তীকালে এই লেটারগুলোকে হিন্দিতে অনুবাদ করা হয়। হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ এইগুলোকে অনুবাদ করেছিলেন। এর একটা অংশ 6 কি 7 এর বইয়ে, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের পাঠ্য বই আছে, দ্য নেচার অফ বুক বলে একটা পড়া আছে, মানে এখান থেকেই নেওয়া। তারপরে দেখো যে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে, ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, পারাসু সাগর। তো এটা হচ্ছে কি ভূমধ্য সাগর। তো দেখো যে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর হলো, একটু জেনে রাখো যে উত্তর দিকে আছে যেটা, সেটা হচ্ছে ভূমধ্য মহাসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর আটলান্টিকের সংযোগস্থল, আর পূর্ব দিকে আছে লোহিত ও ভারত মহাসাগরের সংযোগস্থল, আর পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর। এটা একটু জেনে রাখো। তারপর দেখো 14 নম্বর আছে যে রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো 2000 দেখো যে 2018 ফিফা বিশ্বকাপ কে জিতেছিল? ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল। আর রানার্স হয়েছিল কি? ক্রোয়েশিয়া। তোমার এটা হচ্ছে রানার্স হয় ক্রোয়েশিয়া। আর এখানে আরেকটা যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যারি কেন, অর্থাৎ ইংল্যান্ডের হচ্ছে হ্যারি কেন, যে 6টা গোল করেছিল, 6 গোল করে, এবং 6 গোল করে কি করে, যে সোনার বুট পায়, মানে গোল্ডেন বুট পেয়েছিল, গোল্ডেন বুট। আর লুকা মারিচ সোনার বল পেয়েছিল, লুকা মারিচ সোনার বল পেয়েছিলেন। এটা তিনি হচ্ছেন লুকা মারিচ, হচ্ছে ক্রোয়েশিয়ার। তারপরে দেখো যে 15 নম্বর আছে যে নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? আইডিবিআই, ভারতীয় স্টেট ব্যাংক, আইসিআইসিআই, ইন্ডিয়ান। তো পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। ভারতীয় স্টেট ব্যাংকের ইতিহাসটা একটু বলি, যে 1921 সালে ছিল ভারতের সব থেকে বৃহত্তম ব্যাংক হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। 1921 সালে প্রতিষ্ঠা হয় সব থেকে ভারতের বৃহত্তম ব্যাংক। এই ব্যাংকটাই পরবর্তীকালে 1955 সালে রিনেম হয়েছিল ভারতীয় স্টেট ব্যাংক। বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের মানে বিদেশে সব থেকে বেশি শাখা আছে ভারতীয়। দেখো আজকে আমরা শুধুমাত্র জেনারেল স্টাডি কোশ্চেন গুলো আলোচনা করছি, পরবর্তীকালে রিজনিং, তারপর ম্যাথমেটিক্স এর অন্য দিনকে আলোচনা করবো, মানে আগামীকাল পরশু দিনকে আলোচনা করে দেবো। তো দেখো যে তারপরে জেনারেল স্টাডি কোশ্চেন দেখো ফিজিক্স থেকে, মানে সায়েন্স পোর্শন থেকে এসেছিল, যে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কুলাম্ব, এটা কি তড়িৎ আধান, ঠিক আছে, আধানের একক হচ্ছে কুলাম্ব। সিমেনও তড়িৎ পরিমাণের একক একটা হয়, কিন্তু ওহম হচ্ছে রোধের একক হয়, কিন্তু অ্যাংস্ট্রম এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, মানে খুবই ক্ষুদ্রতম একক হয়, তাই তড়িৎ পরিমাণের একক নয় বলেছে, তাই কি হবে? অ্যাংস্ট্রম। তারপর দেখা যায় আন্তর্জাতিক শ্রম দপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আন্তর্জাতিক শ্রম দপ্তর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পুরো নাম, আইএলও বলা হয়। এটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের একটা সংস্থা। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইউএন বা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে বিভিন্ন শাখাগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কবে প্রতিষ্ঠা হয়েছিল, এই ব্যাপারগুলো আসবে। এখান থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। তো এটা 1919 সালে তোমার প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে যেটা আইএলও এর আন্ডারে প্রায় 187, মানে 187টা দেশ আছে। তো সুইজারল্যান্ডের জেনেভাতে এর সদর দপ্তর অবস্থিত। তারপর দেখো যে 43 নম্বর আছে ভারতীয়, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে ফেলতে পারে বা মিসলেনিয়াস পার্টের মধ্যে ফেলতে পারে। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেরাদুন। তারপরে 44 আছে দেখো যে গরুর দুধে কোন ভিটামিনে সমৃদ্ধ? গরুর দুধ, তো এটা হবে ভিটামিন বি। অন্যান্য ভিটামিনে থাকে কিন্তু বিটা বেশি থাকে, যেটা তোমার স্নায়বিক কাজকর্ম বা স্বাস্থ্যের উন্নতির জন্য ভিটামিন বিটাই বেশি দরকারি। তারপরে দেখা যায় কুঞ্জরানী দেবী নামটি কিসের সঙ্গে? তো এটা হচ্ছে ভারতোত্তোলন,
মানে এই প্রসঙ্গে তার মানে বুঝতে পারছো খেলা থেকে একজনের নাম, মানে একটা কোশ্চেন থাকবেই যে খেলা থেকে অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, কিন্তু তার মধ্যে একটা থাকবে যে কোনো ব্যক্তির নাম, সে কোন খেলার সঙ্গে জড়িত। তারপর দেখো ভারতের আয়কর হলো, অর্থাৎ এটা হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ ডাইরেক্ট ও প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ কাকে বলা হয়, যে আয়কর মানে মানুষের যখন আয় বাড়বে, ইনকাম বাড়ার সাথে সাথে যেটা আয়কর সেটাও বৃদ্ধি পাবে, সেটাকে বলা হয় প্রত্যক্ষ প্রগতিশীল। তারপর দেখো ভারতের উপকূল, এটা একটু বেশ কঠিনই দিয়েছে বলতে পারে। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে ৭,৫১৬ কিলোমিটার। তারপর দেখো যে নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। দেখো এখানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেটা আছে সেখানে তোমার রাইজোবিয়ামটাও হবে, রাইজোবিয়ামও হবে, আবার অ্যাজোটোব্যাক্টরও হবে। কিন্তু সব থেকে বেশি যেটা ঘটায় মোটামুটি 20 থেকে 25 থেকে 60 কেজি, এটা হচ্ছে রাইজোবিয়াম। সেই জন্য আনসার এই দুটোর মধ্যে আমাদেরকে রাইজোবিয়ামটাই নিতে হবে। তারপরে আছে দেখো যে নিম্নলিখিত কোনটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো কোনটা, গোবি, থর, আটাকামা। পৃথিবীর শুষ্কতম মরুভূমি, এটার আনসার হবে আটাকামা। দেখো এখানে এমন একটা জায়গা যে এটা কোথায় অবস্থিত, নর্থ চিলিতে অবস্থিত, অর্থাৎ উত্তর চিলিতে অবস্থিত। এখানে প্রতি 100 বছরে মাত্র 3 থেকে 4 বার বৃষ্টিপাত হয়, তার মানে বুঝতে পারছো যে কতটা শুষ্ক। তারপর লেখা আছে, দেখো কোশ্চেন আছে যে আবার সায়েন্স থেকে, যে নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি, বল, ভর, ঘনত্ব, জড়তা। তার মধ্যে কি হবে, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। এবার সঙ্গে বলে দিই ভেক্টর রাশি, স্কেলার রাশি কাকে বলে, যার শুধুমাত্র মান আছে শুধুমাত্র তাদেরকে বলা হয় কি স্কেলার রাশি। আর যার মান ও দিক বা অভিমুখ দুটোই থাকে সেইগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো যেহেতু আমরা জানি বল এফ সমান কি হয়, এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি, ভর ইন্টু বেগ, এই হ্যাঁ ভর ইন্টু বেগ। তো এই ক্ষেত্রে কি হয় বা হচ্ছে ভর গণিত ত্বরণ, তো ত্বরণ মানে আবার কি বেগের পরিবর্তন, তার মানে বেগের দিক আছে, তো সেই জন্য বলের কি হবে, এটা ভেক্টর রাশি হবে। তারপর দেখো 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন, এটা হবে দেখো মাধব রাও। জলদাপাড়া অভয়ারণ্যটি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে যে বিভিন্ন যে সাংচুরি আছে, অভয়ারণ্যগুলো আছে, কোন রাজ্যে অবস্থিত এগুলো ভালো করে রাখবে। সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে, তার কারণটা হচ্ছে কি, যে অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে পরিণত করে, রূপান্তরিত করে, এই জন্য। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি সায়েন্স পোর্শন থেকে কিন্তু ভালো কোশ্চেন আছে, তো সেই দিকে একটু ধ্যান দিতে হবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করে, এটা হচ্ছে হুগলি জেলায়। তারপরে দেখো 56 নম্বর কোশ্চেন আছে যে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সার্কের সদস্য নয়। তো সার্কের পুরো নামটা কি হয়েছে, সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা 1985-এ নেপালের কাঠমান্ডুতে প্রতিষ্ঠা হয়েছিল। নেপাল কাঠমান্ডু, এখানে সদর দপ্তর আছে সার্কের, কাঠমান্ডু। সার্কের যারা রাষ্ট্র মানে মেম্বার আছে, দেখো যে বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তার মানে এখানে কি হবে, যে সার্কের সদস্য নয়, সেটা হচ্ছে মায়ানমার। দেখো তারপরে আছে যে NATO। দেখো তার মানে এই যে ট্র্যাডিশনাল জিকে বা মিসলেনিয়াস পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে যে ন্যাটোর সম্পূর্ণ রূপটি কি। তো দেখো যে নর্থ আমেরিকান ট্রেডি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, তো কোনটা ঠিক হবে, এটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। যদিও এটা উত্তর আমেরিকার আর কি বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে সেইগুলোর মধ্যে একটা সামরিক জোট উত্তর আমেরিকার, কিন্তু পুরো নামটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। এটা তোমার 1949 সালে 1949-এ প্রতিষ্ঠা হয়েছিল। এটা হচ্ছে যে এই সামরিক জোটের মধ্যে যারা অংশগ্রহণ করবে যে দেশ, তাদেরকে কি করবে, সামরিক দিক থেকে প্রতিরক্ষা দান করবে। তারপরে পুরস্কার নিয়ে কোশ্চেন আছে, দেখবে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়, ক্রীড়া সম্পাদক, আম্পায়ার, প্রশিক্ষক, ক্রীড়াবিদ। তো এটা হচ্ছে প্রশিক্ষক, মানে যারা কোচ হয়, কোচদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তারপরে দেখো যে মাতলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত, এটা তোমরা জিওগ্রাফি পার্টের মধ্যে ফেলতে পারো। যে বিভিন্ন যে হাইড্রো ইলেকট্রিক প্রকল্প আছে বা জলবিদ্যুৎ প্রকল্প যেসবগুলো আছে, কোন নদীর তীরে অবস্থিত কি, এগুলো একটু পড়ে রাখবে। মহারাষ্ট্রের কয়না, গুজরাটের তাপ্তি, উত্তরপ্রদেশের বেতোয়া। তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের বেতোয়া, অর্থাৎ এটা যমুনার উপনদী। বেতোয়াটা হচ্ছে যমুনার উপনদী, যেটা তোমার বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হয়েছে, বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হয়ে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে গেছে। তারপরে দেখো যে 70 কোশ্চেন আছে যে শিক্ষার অধিকার RTI আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরের
শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি হওয়া উচিত? এটা হচ্ছে 25:1, অর্থাৎ প্রতি 25 জন ছাত্রতে একজন টিচার থাকা উচিত। এটার আনসারটা একটু ডাউট আছে, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 30:1 বলা হয়, তো সেই হিসাবে এখানে কি 35টা হতে পারে, তো আমি ঠিক এটা শিওর না, একটু দেখে নেবে যে কোনটা হবে। তারপর দেখো যে 71, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত? এশিয়ান অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংক, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে হচ্ছে এডিবি, আর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা যেটাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে, এটার প্রধান নিয়োগ হয়েছিলেন গীতা গোপীনাথ 2018 সালে। তারপর দেখা যাচ্ছে যে লীলাবতী লিখেছিলেন কে? লীলাবতী বইটি লিখেছিলেন ভাস্করাচার্য। এখানে লীলাবতী সম্ভবত ভাস্করাচার্য যিনি ছিলেন তার মেয়ে হতে পারে, মনে হয় মেয়ে হবে। তো এটা হচ্ছে একটা গাণিতিক বই, মানে পাটিগণিত বা হচ্ছে গাণিতিক ও হচ্ছে বীজগাণিতিক যে সমস্ত সমস্যা ছিল সেইগুলোকে একটা শ্লোকের আকারে লেখা আছে, মানে ছড়ার আকারে শ্লোকের আকারে লেখা আছে, সেই জন্য লীলাবতী নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে গণিত সংক্রান্ত একটা বই। তারপর দেখো সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? নিউক্লিয়ার ফিশন, ফটো ইলেকট্রিক প্রভাব, রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো এটা দেখো যে কি হবে, নিউক্লিয়ার ফিউশন বা যেটাকে বলা হয় যে নিউক্লিয় সংযোজন। এটার বাংলা মানেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, যার সাহায্যে হাইড্রোজেন বোমাও তৈরি করা হয়। হাইড্রোজেন বোমা বা নক্ষত্র বা সূর্যদের সমস্ত শক্তির উৎস হচ্ছে এটা। নিউক্লিয়ার ফিশন যেটা আছে বিভাজন, এটা হচ্ছে পরমাণু বোমা এর নীতিতে তৈরি হয়, এটা একটু মনে রেখে দেবে, পরীক্ষাতে আসি খুব। তারপরে অ্যাথলিট ফুডস রোগটি কি? অ্যাথলিট ফুডস এই রোগটি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। তো ছত্রাক ঘটিত অর্থাৎ আমরা যেটাকে হাঁচা বা পাঁকই লাগা বলি, অর্থাৎ আঙুলের ফাঁকে এরকম রোগ হয়, মানে যারা বিশেষ করে পা ঢাকা জুতো সবসময় পরে থাকে তাদের ক্ষেত্রে এই রোগটা হতে পারে। এই রোগের আর একটা নাম আছে যেটাকে বলা হয় টিনিয়া পেডিস, এই নামেও ডাকা হয়। তারপরে দেখো যে বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড বা অনেক জায়গায় অনেক বইয়ে 340 মিটার পার সেকেন্ডও থাকতে পারে। বিশেষ করে যদি শব্দের বেগ শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যদি সিজিএস এ বলা হয় 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। দেখো সায়েন্স থেকে একদম সহজই আছে, তো এই সাধারণ জিনিসগুলো পড়ে রাখতে হবে। রকেটের কার্যনীতি কোন নীতির উপরে ভিত্তি করে চলে? তো কেপলার, পাস্কাল এইসব কিছু না, নিউটনের সূত্রের উপর, নিউটনের তৃতীয় সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর চলে। তারপরে 77 দেখো যে বাণিজ্যিক সারগুলি নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সব থেকে কম? তো দেখো যে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এগুলো সব ইউজ হয়, তাহলে সম্ভাবনা কম হচ্ছে সিলিকন, অর্থাৎ সিলিকন হচ্ছে আনসার। তারপর দেখো 78 যে কোনটি ঘনত্ব সব থেকে বেশি? গ্রাফাইট, কাঠকয়লা, হীরক। তো হীরক। তারপরে লন্ডন স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয় কোনটা? তো এটা হচ্ছে FTSE। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত, এটা হচ্ছে রেডন। আমরা জানি কি হিলিয়াম, জিনন, রেডন, ক্রিপ্টন, এরকম যে সমস্ত নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তাদের মধ্যে রেডন যেটা, সেটা বায়ুমণ্ডলে পাওয়া যায় না। রেডনটা কি হয়? রেডনটা হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় মৌল, এটাকে আমরা তেজস্ক্রিয় মৌল বলতে পারি, অর্থাৎ রেডিওঅ্যাক্টিভিটি বলতে পারি যে তেজস্ক্রিয় মৌল। এটা বিভিন্ন পাথরের মধ্যে যেমন ইউরেনিয়াম খনিতে পাওয়া যায়। ইউরেনিয়াম খনির মধ্যে এটাকে পাওয়া যায়। তারপরে হচ্ছে দেখো যে 96 ট্র্যাক ও ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক লাভ করেছিল? তো ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস তিনি হচ্ছেন আমেরিকার একজন হচ্ছে অ্যাথলেট। 1984 সালে 4টি বিভাগে সে জয়লাভ করে। 4টি বিভাগের মধ্যে একটা হচ্ছে লং জাম্প, তারপরে হচ্ছে 100 মিটার রান, আর একটা হচ্ছে 200 মিটার রান, আর একটা হচ্ছে পুরুষ দলের মধ্যে রিলে বলে একটা কি দৌড় ছিল, রিলে রান, সেইটাতে মোট 4টে ইভেন্টে জয়লাভ করেছিল। তারপরে দেখো যে 97 কোশ্চেন আছে যে নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? তো রিজার্ভ ব্যাংকের কাজ হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণ করে, মানে সাধারণ মানুষের সঙ্গে রিজার্ভ ব্যাংকের কোনো
সংযোগ নেই, অর্থাৎ এমনি যে সমস্ত ব্যাংক গুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেইগুলোর সাথে যোগাযোগ আছে, কিন্তু সাধারণ মানুষের সাথে আমানত গ্রহণ করে না। অর্থাৎ তাছাড়া বাদবাকি সরকারের কাছে ব্যাংকার, তারপরে ব্যাংক নোট ইস্যু করা, বাণিজ্য ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রবর্তন, এইসব জিনিসগুলো করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখো যে 1935 সালে স্থাপিত হয়েছিল, আর এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়েছিল 1949-এ রিজার্ভ ব্যাংক। তারপরে দেখো যে আর একটা কোশ্চেন আছে যে কালো সুতির মাটির অন্য প্রচলন কি, এটাকে বলা হয় রেগুর মৃত্তিকা। তারপর 99 কোন শিলালিপিতে অশোকের নাম দেব বা নাম প্রিয় লেখা আছে? কোশ্চেনটা ব্যক্তিগতভাবে তার দেবানাম প্রিয় দিয়ে 9 লেখা আছে, তো এটা হবে মহাস্থান। তারপরে লাস্ট জেনারেল স্টাডি কোশ্চেন দেখো যে কোন নিম্নলিখিতের মধ্যে কোনটি কণা নয়? এটা হচ্ছে বিটা। বিটা কণা যেটা, এটা কোনো কণা নয়, এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই প্রসঙ্গে সেই জন্য কি আলফা, বিটা, তারপরে হচ্ছে গামা, তারপরে এইদিকে তুমি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু, এইসব জিনিসের বেসিক জিনিসগুলো বা এদের ক্যারেক্টারিস্টিক গুলো আলোচনা করবে, দেখবে পরীক্ষা একটা দুটো কোশ্চেন পেয়ে যাবে। তাহলে আমাদের আজকে যে জেনারেল স্টাডি 50টা কোশ্চেন আলোচনা করলাম প্রিভিয়াস ইয়ারের, এই জিনিস থেকে আমরা কি কি জিনিস পেলাম চলো আমরা আলোচনা করি এবার। তাহলে যে জিনিসটা দেখলাম যে লাস্ট ইয়ারের ক্ষেত্রে সায়েন্স পোর্শনটা মিলে বেশ ভালো কোশ্চেন ছিল, মোটামুটি 20-22টা কোশ্চেন ছিল। তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, এই কোশ্চেন গুলোতে বেশ ভালো ছিল। হিস্ট্রি, জিওগ্রাফি মিলে প্রায় 12-13টা কি 14টা কোশ্চেন ছিল। কারেন্ট অ্যাফেয়ার, খেলাধুলা থেকে ভালো কোশ্চেন আসছে। তো কোন কোন পার্ট গুলো করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, বা এর আগে আমি অনেক আলোচনা করেছি প্রিলি কিভাবে ক্র্যাক করবে, মেন কি করে ক্র্যাক করবে, কোন চ্যাপ্টার গুলো পড়বে, সেগুলো লিঙ্ক তো আমি আরেকবার দিয়ে রাখছি। তোমরা যারা নতুন আজকে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও, সাথে নতুন কোনো ভিডিও দিলে সেগুলো দেখতে পারবে। আর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারবে আগের ভিডিওগুলোতে যে কোন কোন টপিক গুলো কভার করতে হবে, এখানে ডিটেলস আলোচনা করা আছে। তো আজকে যে কোশ্চেন গুলো আলোচনা করলাম, বা সেই সঙ্গে আর কি কোশ্চেন হতে পারে বা তথ্য আলোচনা করলাম, এইগুলোও জেনে রাখবে, আগামী দিনে অনেক হেল্প হবে। তো সবাইকে আবার বেস্ট অফ লাক, চ্যানেল ফলো করতে থাকো।